2013 সালে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে দ্রুত ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এরপরই শুরু হবে প্রধান আসামি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ 41 জনের বিচার কার্যক্রম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনটি হাতে পায় প্রসিকিউশন। হেফাজতের ওই সমাবেশে গণহত্যা চালানোর অভিযোগ করা হয় সংগঠনটির পক্ষ থেকে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ঘটনার তদন্ত চেয়ে ট্রাইব্যুনালের তদন্তের আবেদন জানায় হেফাজতে ইসলাম। তারই প্রেক্ষিতে তদন্ত শেষ করে প্রসিকিউশন। এদিকে মামলার অগ্রগতি জানতে হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি প্রতিনিধি দল ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে এসেছিল। খসড়া প্রতিবেদনে সন্তুষ্ট হলেও কিছু সংশোধনী প্রসিকিউশনকে দেওয়ার কথা জানিয়েছেন হেফাজত নেতা মামুনুল হক। আমরা খসড়া তালিকায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে। সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন, আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে। সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনে চোখ সরকারি দল বিএনপির। অন্যদিকে মাঠ পর্যায়ে রাজনীতি নিয়ন্ত্রণ আর উন্নয়নের ধারা বজায় রাখতে বেশি সংখ্যক পদে জিততে চায় তারা। সম্প্রতি দলটির সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির একজন নীতি নির্ধারক জানিয়েছেন, এ নিয়ে দিক নির্দেশনা দিয়েছে শীর্ষ নেতৃত্ব। আর বিশ্লেষকরা যেটা বলছেন যে সবাই অংশগ্রহণ করলে বিতর্ক মুক্ত হবে স্থানীয় নির্বাচন। মাহিলা ইসলামের প্রতিবেদন। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। অনেকদিন ধরে স্থানীয় সরকারের বিভিন্ন পদে নির্বাচিত প্রতিনিধি নেই। অনেক স্থানেই প্রশাসক দিয়ে কাজ চালাতে হচ্ছে। তবে ইউপি, উপজেলা ও জেলা পরিষদ কিংবা পৌরসভা আর সিটি কর্পোরেশনের নির্বাচনের দিকেই হাঁটছে নির্বাচন কমিশন। এ নিয়ে গ্রিন সিগন্যাল আছে সরকারেরও। গত 11 জুলাই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে কোন কৌশল নেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বেশ কিছু নির্দেশনাও দেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একজন নীতি নির্ধারক বলছেন, ঠিক কি কথা হয়েছে স্থায়ী কমিটিতে। গত মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সংগঠনগুলোকে তৃণমূল পর্যায় থেকে সাজানোর জন্য সামনে লোকাল ইলেকশন আছে। লোকাল ইলেকশন নিয়ে আলোচনা হয়েছে। লোকাল ইলেকশনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। সরকারে থাকলে যে কোনো খারাপ নির্বাচনের দায় আসে ক্ষমতাসীনদের দিকেই। অন্যদিকে স্থানীয় পর্যায়ে রাজনীতির আধিপত্য এবং উন্নয়নের ধারা বজায় রাখতেই বিজয়েরও বিকল্প নেই। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পোর খাওয়া এই রাজনীতিবিদ বলছেন, দুয়ের সমন্বয় করেই এগিয়ে যাবেন তারা। সরকারের পক্ষ থেকে তো বলাই হয়েছে যে আমরা দ্রুতই স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাচ্ছি। তো নির্বাচন হবে, এটা তো এখন নির্বাচন কমিশনের বিষয়। তারা শিডিউল ঘোষণা করবে, তারপর সব অংশগ্রহণ করবে। মানে স্বাভাবিকভাবে এখন তো আর কারো মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হবে না। আর কিভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে তার একটি রেসিপি দিলেন বিশ্লেষকরা। সরকার যদি রাজনৈতিকভাবে হস্তক্ষেপ না করে, এখন সে যদি বিএনপি যদি মনে করে সব তার দলের হইতে হবে স্থানীয় সরকার, তাহলে তো প্রবলেম। তার জন্য একটা বড় চ্যালেঞ্জ হলো যে আওয়ামী লীগের, ধরো যে আওয়ামী লীগ সমর্থক কেউ নির্বাচন যদি করতে দিবে কি। গত দশকে স্থানীয় সরকার নির্বাচন মানেই ছিল সহিংসতা আর ভোট কারচুপির মহোৎসব। অন্যদিকে আগে দলীয় প্রতীকে হলেও এবার নির্দলীয়ভাবে হবে নির্বাচন। মাহিলা ইসলাম, 71, ঢাকা। আওয়ামী লীগ সরকার রাষ্ট্রকে দুর্নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় বিদ্যুৎ খাতে আইন করে দুর্নীতি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, শেখ হাসিনার সময়ে বিশ্বকাপেও অর্থ লোপাট করা হয়েছে। এবার বিশ্বকাপ সম্প্রচারে 3 থেকে 4 কোটি টাকা ঘাটতি আছে বলেও জানিয়েছেন তিনি। কোনো অধিকার এবং সেই অধিকারকে দেয়ার নামে রাষ্ট্র
যারা পরিচালনা করেন তারা যদি এটাকে দুর্নীতির হাতিয়ারে পরিণত করেন তখন কি হতে পারে। আমরা দেখেছি বিদ্যুতের চাহিদাকে কিন্তু এমনিভাবে জিম্মি করেই আইন করে বিদ্যুৎ খাতে দুর্নীতি করা হয়েছিল। 2022-এ যেখানে ফিফার 3.2 মিলিয়ন পাওনা শোধ করা বাদে 140 কোটি টাকার পুরোটাই ছিল মধ্যস্বত্বভোগীদের লুটপাটের একটা কেন্দ্র। আবারও পদ্মা, যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী নদীর পানি বেড়ে নদী তীরবর্তী পশ্চিম লোন্দা গ্রামের রিং বেড়িবাঁধ ভেঙে গেছে। বিস্তারিত প্রতিবেদনে। পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী নদীর পানি বেড়ে নদীর তীরবর্তী পশ্চিম লোন্দা গ্রামের রিং বেড়িবাঁধ ভেঙে গেছে। সদরপুরে প্লাবিত হয়েছে অন্তত 700 একর জমি, বন্ধ হয়েছে সরাসরি সড়ক যোগাযোগ। এলাকার লোকজন জানান, গত বছর তারা চাঁদা তুলে বাঁধের ভাঙা অংশ মেরামত করেছিল, কিন্তু এবার প্রথম দফায় জোয়ারের পানিতে আবার ভেঙে গেছে। এই যে জোয়ারের পানি উঠতে আছে, ওই এর মধ্যে কেমন তারা চলে, স্কুলে ঘুরে গেলাও যাইতে না। নিজেরা এবার বছর বহু টাকা চান্দা দরিয়া নিজেরা এনে বাঁধ দিছি, বাঁধ নেই ছুটে গেছে। টানা 5 দিন ধরে যমুনা নদীর পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জ পয়েন্টে 6 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 73 সেন্টিমিটার ও গাজীপুর পয়েন্টে 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 110 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় জেলার 31টি ইউনিয়ন বন্যার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাজবাড়ীতে পদ্মার পানি বেড়ে চরাঞ্চল সহ কিছু এলাকায় প্রবেশ করছে। এতে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার জানান, তীব্র স্রোতে লঞ্চ পারাপারের সময় বেশি লাগছে, তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে লঞ্চ চলাচলে কিছুটা সময় বাড়তি, পানি বাড়ার কারণে স্রোত বাড়ছে। স্রোত বাড়ার কারণে আগে তো 20 থেকে 25 মিনিট সময় লাগতো, এখন আপনার 30 থেকে 35 মিনিট সময় লাগতেছে। নেত্রকোনার কমলাকান্দা পয়েন্টে উবদাখালী নদীর পানি বিপদসীমার মাত্র 1 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এছাড়া ধনু, কংস, মগরা ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে। বরিশালের হিজলা উপজেলার মেহেদীগঞ্জে মেঘনা নদীর তীরবর্তী এলাকায় নদ নদীর পানি জোয়ারে বাড়ছে, তবে সামনে পূর্ণিমার সময় পানির চাপ বাড়ার শঙ্কা করছেন এলাকাবাসী। শাকিলা সিথি, 71। এক রাতে কবর থেকে উধাও 9 জনের মরদেহ। ঘটনাটি ঘটেছে গাজীপুর কালিয়াকৈরের টেকিরবাড়ি এলাকায়। গ্রামবাসী যেটা বলছে, 15 তারিখ রাতে সবাই যখন আর্জেন্টিনার খেলা দেখায় ব্যস্ত, ঠিক তখনই এই চুরির ঘটনা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় দায়ীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। সুমন তানভীর জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন এস বাপ্পি। মোহাম্মদ পরশ আলী 7 বছর বয়সী ছেলেকে হারিয়েছেন 20 বছর আগে, আর বাবা চলে গেছেন বছর 2 হলো। কাজের ফাঁকে সে সময় পেলেই ছুটে আসেন বাবা ছেলের কবর জিয়ারতে। আমার ছেলে মারা গেছে, ওই জায়গায় রাখছিলাম। আমার ছেলের কবরও মানুষই খুঁজছাল নাকি খুঁজছাল বলতে পারবো না। তখন আমরা ভাই বোন আমরা এইসব জায়গায় আমরাই করলাম, দেখে থেকে গেলাম। যাই হোক, আমার আব্বা এটা ঠিক আছে। তবে প্রিয়জন হারানো অনেক মানুষ বঞ্চিত হচ্ছেন সেই ভাগ্যটুকু থেকেও। এমন এক রাষ্ট্র কিংবা সমাজ কাঠামোয় আমাদের বসবাস, যেখানে কবরেও আপনি নিরাপদ নয়। এই যে কবরগুলো দেখা যাচ্ছে, এর ওপরের শুধু কাঠামোগুলোই আছে, ভেতর থেকে গায়েব হয়ে গেছে সব দেহ অবশেষ। গাজীপুরের কালিয়াকৈরের প্রত্যন্ত গ্রাম এই টেকিবাড়ি চাঁদপুর। শুক্রবার হলেই এখনো দল বেঁধে মানুষ আসেন তাদের কবরস্থানে, চলে যাওয়া আপন মানুষদের জন্য একটু দোয়া পড়তে। যখন যারা দেখছে যে যার আত্মীয় নেয় এই লাশটা নিয়ে গেছে, তারা যে তাদের যে আবেগ প্রবণ কান্না, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। অনেকেরই মা আছে, বাপ আছে, বোন আছে, সবারই এখানে আসল ঠিকানা। এখানে এসে যদি আমরা না পাই তাহলে তো আসলে খুবই দুঃখজনক। মরার পরে নিরাপদ স্থান হলো কবর, সেখানেও যদি আমরা নিরাপত্তা না পাই, আমরাও একদিন মরে যাব, আমরাও একদিন থাকবো না, আমাদের নিরাপত্তা কই? বুধবার রাতে সবাই যখন আর্জেন্টিনার খেলা দেখায় ব্যস্ত, তখনই মরদেহ চুরি করা হয় বলে ধারণা গ্রামবাসীর। বাঁশ দিয়া তাদের ধারা দেয়, তারপরে মাটি ওখান থেকে এক হাত ছোঁয়াত উপরে ওটার লাশ নিয়ে গেছে। কাজ করতে আসছে, এখানে জঙ্গল পরিষ্কার করতে আসছে, ওই সময় তারা দেখতে পেল যে কবরগুলো সব খোঁড়া, এবং কোনো কবরেই এখানে 5টা
মহিলা কবর এবং হচ্ছে 4টা পুরুষ কবর, কোনো কবরের মধ্যেই লাশ নেই। এলাকার লোক তো সবাই খেলা নিয়ে ব্যস্ত ছিল মোটামুটি, মানুষ তো এটা চিন্তাই করে না যে আপনার কবরস্থান থেকে এভাবে লাশ গুম হয়ে যাবে, লাশ নিয়ে যাবে, কঙ্কাল নিয়ে যাবে। যেহেতু রাত্রে খেলা ছিল, আমাদের যেটা মনে হয় যে ঘটনাটা আসলে রাতের বেলা হয়েছে, সবাই খেলা নিয়ে যখন ব্যস্ততা ছিল। এর আগেও গ্রামটির আশেপাশের কবরস্থান থেকে একই ধরনের ঘটনার নজির রয়েছে। পুলিশও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। বেনুপুরের ওইদিকে একটা কবরে থেকে 19টা লাশ নিয়ে গেছে। আগে শুনছি যে এখান থেকে একটা নিচে, ওই বান্দাবাড়ি থেকে একটা নিচে। এই সংঘবদ্ধ চক্রটা এইগুলা নেওয়ার আমার মনে হয় তারা দীর্ঘদিন ধরে এটা পরিকল্পনা ছাড়া নেয় নাই। এর আগে নাকি একটা হয়েছিল মৌচাকের দিকে, এটা হয়েছে প্রথমে। আমরা চেষ্টা অব্যাহত আছে আমাদের। দেশের বিভিন্ন মেডিকেল কলেজে একাডেমিক শিক্ষার অংশ হিসাবেই মানব কঙ্কালের একটি বড় চাহিদা রয়েছে। বিভিন্ন অনলাইনে গ্রুপ খুলে প্রকাশ্যে চলে এসবের কেনা বেচাও। সুমন তানভীর, 71, গাজীপুর। প্রিয় লেখক হুমায়ূন আহমেদের 14তম প্রয়াণ বার্ষিকীতে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ভক্তরা। ভোরের আলো ফোটার সঙ্গেই নুহাশপল্লীতে তার সমাধিতে আসতে শুরু করেন তারা। স্বজন, সহকর্মী আর অসংখ্য ভক্তের আগমনে মুখর হয়ে ওঠে নুহাশপল্লী। বৃষ্টি উপেক্ষা করে কারো হাতে ফুল, কারো হাতে প্রিয় লেখকের বই। নীরবে সমাধির পাশে দাঁড়িয়ে কেউ দোয়া করছেন, কেউ বা স্মৃতির পাতায় ফিরে খুঁজছেন প্রিয় মানুষটিকে। প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ শুধু একজন লেখক নন, অসংখ্য মানুষের কাছে তিনি ছিলেন গল্প বলার এক অনন্য কারিগর। 2012 সালের এই দিনে নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্যের এই রাজপুত্র। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন 71 ইউটিউব চ্যানেলে। থাকবেন 71-এর সাথে।